প্রশ্নের মুখে শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধতা, তার কূটনৈতিক পাসপোর্ট অবৈধ ঘোষণার চাপ বাড়ছে। কোন কোন শর্ত পূরণে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পারবে বাংলাদেশ, কি বলছে ভারতের গণমাধ্যম? ভারতের চিকিৎসক ধর্ষণ ও হত্যায় সুপ্রিম কোর্টের রোশানলে হাসপাতালের অধ্যক্ষ আর পুলিশ প্রতিবেদন দাখিলের আলটিমেটাম। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বিপদে যেমন বন্ধুর পরিচয়, তেমনি বন্ধু কখনো কখনো হয়ে ওঠে বিপদের কারণ। ভারতের কাছে এমনই এক জলজ্যান্ত নজির হয়ে ধরা দিয়েছেন শেখ হাসিনা। গণবিক্ষোভে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সেখানে তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্নের মুখে নয়াদিল্লি। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল না হলে ভারতে বিনা ভিসায় থাকতে পারবেন ৪৫ দিন। রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগে এই পাসপোর্টের মেয়াদ ফুরালে কি হবে? এখনো কেন বাতিল হয়নি শেখ হাসিনার পাসপোর্ট? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে লজ্জাজনক পতনের পর পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার এই শাসককে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতে থাকার সুযোগ দিয়েছে মোদি সরকার। আওয়ামী লীগ নেত্রীর জন্য আমেরিকা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় খুঁজেও এখনও পাওয়া যায়নি কোনো সুসংবাদ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন ভিসায় ভারতে অবস্থান করছেন হাসিনা? তার কূটনৈতিক পাসপোর্ট কি এখনও কার্যকর? বিনা ভিসায় সেখানে কতদিন থাকতে পারবেন তিনি? বাংলাদেশ ছাড়ার পর থেকে দিল্লির একটি আধাসামরিক বাহিনীর সেফ হাউসে একসঙ্গে আছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে কোনো কিছুই পরিষ্কার করেনি ভারত। এমনকি জানানো হয়নি শেখ হাসিনার ইমিগ্রেশন স্ট্যাটাস। দেশ পালানো এই নেত্রী কি কোনো বিশেষ ভিসা পেয়েছেন, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়া হয়েছে, সে সম্পর্কে মুখে তালা মেরে আছে নয়াদিল্লি। গুঞ্জন উঠেছে, তাহলে কি শেখ হাসিনার ভারতে অবস্থান অবৈধ? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার ছিল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। অন্তর্বর্তী সরকার বাতিল না করায় এখনও বৈধ আছে তার পাসপোর্ট। কূটনৈতিক পাসপোর্টের রয়েছে বিশেষ সুবিধা। এর কারণে কোনো ধরনের ভিসা ছাড়াই অন্তত ৪৫ দিন হাসিনা থাকতে পারবেন ভারতে। এই সময়ের ভেতরে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অবৈধ ঘোষণা না করা হলে দিল্লিতে হাসিনার অবস্থান পুরোপুরি আইনসম্মত। তবে ব্রিটেনের পাসপোর্ট থাকায় আলাদা অনুমতি ছাড়াই যতদিন খুশি ভারতে থাকতে পারবেন শেখ রেহানা। স্বল্প সময়ের নোটিসে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আসার অনুমতি দিয়েছিল মোদি সরকার। এর মধ্যেই ১৫ দিন পেরিয়ে গেছে সাময়িক বিরতির সময়। বাংলাদেশ নিয়ে এখনও কাটেনি নয়াদিল্লির দ্বিধা। তাই শেখ হাসিনার বিষয়ে নতুন কিছু জানানোর নেই। ১৬ই আগস্ট এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে ৬ আগস্ট প্রায় একই কথা বলেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির এমন মনোভাবের কারণে আরও ঘোলাটে হয়ে উঠল হাসিনার আশ্রয় বিষয়ক প্রশ্ন। ২০১৮ সালের জুলাইয়ে হাসিনা ও মোদি সরকারের মাঝে স্বাক্ষরিত হয় রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা সংশোধিত ভ্রমণ ব্যবস্থা নামে বিশেষ সমঝোতা। চুক্তি অনুসারে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা পাবেন ভিসা ফ্রি রেজিম সুবিধা, অর্থাৎ দুই দেশের কূটনীতিকরা ভিসা ছাড়াই থাকতে পারবেন ৪৫ দিন। দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের বৈধতা দিচ্ছে সংশোধিত ভ্রমণ চুক্তি। ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল কিংবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় বিভিন্ন মেয়াদে অবস্থানের জন্য ১০০টির বেশি দেশের সঙ্গে রয়েছে নয়াদিল্লির সমঝোতা। অনুমোদিত সময়ের মধ্যে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল হলে কি করবে মোদি সরকার, দিল্লির কাছে নেই স্পষ্ট কোনো নির্দেশনা। তবে সমালোচকদের অনেকেই মনে করেন, শীঘ্রই অবৈধ ঘোষণা করা উচিত সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট। সেক্ষেত্রে মেয়াদ ফুরালেই শেখ হাসিনাকে ছাড়তে হবে ভারতের আশ্রয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দিন যত যাচ্ছে তত অনিশ্চিত যাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ। তাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া কেমন হতে পারে সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আসলেই কি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব? এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানই বা কি হতে পারে? বিস্তারিত মিরফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে।
গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার। একদিকে রাখতে হচ্ছে পুরনো অতিথির সম্মান, অন্যদিকে সামলাতে হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। যত দিন যাচ্ছে ততই শঙ্কায় পড়ছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। জটিল থেকে জটিলতর হচ্ছে তার বাংলাদেশে প্রত্যর্পণ বা ফিরিয়ে আনার আলোচনা। আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব? আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানই বা কি হতে পারে? সম্প্রতি হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ বিষয়ে একটি বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বাংলাদেশ ও ভারত সরকারের সম্ভাব্য বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এমন অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় চাপ দিতে পারে, আর এমনটা হলে তা দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্কের সূচনা করতে পারে। দুই দেশের মধ্যে বিনিময় সহজ এবং দ্রুত করতে ভারত এবং বাংলাদেশ ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এমন ব্যক্তিদের প্রত্যর্পণ করার কথা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে। চুক্তিতে বলা হয়, ১ বছরের কারাদণ্ডযোগ্য সকল অপরাধী প্রত্যর্পণের আওতায় পড়বে। তবে এক্ষেত্রে শর্ত হল অপরাধটি অবশ্যই উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। উল্লেখ্য, এই চুক্তির আওতায় ২০১৫ সালে আলফা এর শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। তবে এই চুক্তির ৭ ও ৮ নম্বর ধারা অনুযায়ী প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এমন প্রমাণিত হলে প্রত্যর্পণের আবেদন নাকচ করা যাবে। তবে চাইলেই প্রত্যর্পণ এড়ানোর জন্য যে কোনো অপরাধকে রাজনৈতিক প্রকৃতির অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। কেননা কেউ যদি হত্যা, গণহত্যা, গুম এসব অপরাধে অভিযুক্ত হয়, তার ক্ষেত্রে সেটি রাজনৈতিক মামলা হিসেবে গণ্য হবে না। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং হত্যা মামলা দায়ের হয়েছে, ফলে চুক্তি অনুযায়ী তাকে ভবিষ্যতে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার আবেদন করতেই পারে বাংলাদেশ সরকার। এখন প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য একটি উপযুক্ত আদালতের দ্বারা শুধুমাত্র একটি গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তার মতে, এখানে প্রশাসন এবং সেনাবাহিনীর অনেক লোক আছেন যারা এখনও ভারতের সাথে সুসম্পর্কের ব্যাপারে ইতিবাচক। তাই ভবিষ্যতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাবে না। তবে ভারত সরকার যে তাকে দীর্ঘ সময় ভারতে রাখার পরিকল্পনায় আছে, সেটি এখন অনেকটাই স্পষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পশ্চিমবঙ্গে কর্মস্থলে শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের সব হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও রাজ্য সরকারকে দুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের সব প্রণোদিত রুলের জেরে মঙ্গলবার শুনানি হয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিচার বিভাগীয় বেঞ্চের ক্ষোভের মুখে পড়ে পুলিশ এবং আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হত্যা মামলা করতে টালবাহানার জবাব চেয়েছেন আদালত। প্রশ্ন ওঠে, অধ্যক্ষ সন্দীপের পদত্যাগের পর অন্য হাসপাতালে বদলের নির্দেশনা নিয়েও। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই তদন্তের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন আদালত। হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনায় এই সময়ের ভেতরে রাজ্য সরকারকেও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে যুক্ত প্রতিটি সংস্থার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশনা ও কিছু পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ জারি রেখেছেন চিকিৎসক সহ নানা শ্রেণী পেশার মানুষ। দোষীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত বিক্ষোভ চালানোর ঘোষণা দিয়েছে অংশগ্রহণকারীরা। ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলায় ওই চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জিম্মিদের মুক্ত করতে, নিরাপদে ফেরাতে ইসরায়েলের জন্য এখনই উপযুক্ত এবং শেষ সময়। সোমবার ইসরায়েল সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ইসরায়েল একে সমর্থন করা এখন হামাসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।
নেতানিয়াহু অবশ্য কৌশলে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো প্রস্তাবে তিনি প্রস্তুত। এদিকে ব্লিংকেনের এই প্রস্তাব নিয়ে হামাস সংশয় প্রকাশ করেছে। হামাসের অভিযোগ, ব্লিংকেনের আচরণে মনে হয় তিনি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য, যুক্তরাষ্ট্রের নয়। অন্যদিকে গাজায় 24 ঘন্টায় অন্তত 35 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 11 মাসে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা 40,139 জন ছাড়িয়ে গেছে। এই সময় আহত হয়েছেন 92,000-এরও বেশি ফিলিস্তিনি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ় আশাবাদী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সোমবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় দলের জাতীয় সম্মেলনে আচমকা উপস্থিত হয়ে তিনি আশাবাদ জানান। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পর কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। সমবেত জনতার উদ্দেশ্যে কমলা বলেন, ডেমোক্র্যাট পার্টি যুদ্ধ করে এবং যুদ্ধ করেই জিতে যায়। এদিকে জনমত জরিপগুলোতে দেখা গেছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়া সহ 8টি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে এগিয়ে আছেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় হিসেবে কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষের ঘটনা নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে বেইজিং ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ওই ঘটনার কঠোর সমালোচনা করায় উস্কানি না দেওয়ার কড়া সতর্কবার্তা দিয়েছে চীন। ফিলিপাইনের সঙ্গে জলসীমা নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সাবিনা শোয়াল জলসীমায় সোমবার 2 দেশের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করছে চীন ও ফিলিপাইন। 2 দেশেরই দাবি ওই জলসীমা তাদের। সোমবারের এ সংঘর্ষকে ফিলিপাইনের বৈধ সামুদ্রিক চলাচলের ওপর চীনের বিপজ্জনক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেআইনিভাবে দক্ষিণ চীন সাগরের পুরোটা নিজেদের বলে দাবি করছে চীন এবং ক্রমশ সীমানা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এ ধরনের মন্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র ক্ষোভ জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, চীন তার আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সমুদ্রপথে নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় আইন অনুসারেই কাজ করছে। চীন ও ফিলিপাইনের মধ্যে জলসীমা নিয়ে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষ হিসেবে নাক গলানোর অধিকার রাখে না। ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দক্ষিণ চীন সাগরে কোনো ধরনের সংঘাতে উস্কানি দেয়া থেকে যুক্তরাষ্ট্রের বিরত থাকা প্রয়োজন। তাদের এমন কিছুই করা উচিত নয় যাতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয় ও উত্তেজনা বাড়ে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 70-এর দশকে কঠিন যুদ্ধে মার্কিন সেনাদের ঝেঁটিয়ে বিদায় করা ভিয়েতনাম এবার যুক্তরাষ্ট্রের চেনা শত্রু চীনের সাথে সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতায় ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে চীনে গেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সহ 2 দেশের কৌশলগত সম্পর্ক শুধু জোরদার করাই নয়, এক চীন নীতির প্রতি ভিয়েতনামের অকুণ্ঠ সমর্থন বহাল থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট তো লাম। বিস্তারিত হিজল জোবায়ের আরেকটি ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর করছেন ভিয়েতনামের নবনির্বাচিত প্রেসিডেন্ট তো লাম। মে মাসে ক্ষমতায় বসার পর এটি তার প্রথম বিদেশ সফর। মঙ্গলবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে সস্ত্রীক লামকে অভ্যর্থনা জানান শি ও তার স্ত্রী পেং লিউয়াং। চীন সরকার ও কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। সামরিক বাহিনীর ব্যান্ড দল 2 দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে ও গান স্যালুটের মধ্য দিয়ে স্বাগত জানায় তো লামকে। গার্ড অব অনার দেয় পিপলস লিবারেশন আর্মি PLA। রবিবার সন্ধ্যায় ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের স্মৃতি বিজড়িত চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহর পরিদর্শনের মধ্য দিয়ে চীন সফর শুরু করেন লাম। এই সফরের মধ্য দিয়ে 2 দেশের মধ্যে সার্বিক আদান প্রদান ও বন্ধুত্ব আরও গভীর করতে চান ভিয়েতনামের প্রেসিডেন্ট। বেইজিংয়ে পৌঁছানোর পর নিজ দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন শি ও লাম। বৈঠকে 2 দেশের নেতাই চীন ও ভিয়েতনামের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মৈত্রীর কথা স্মরণ করেন। এর ভিত্তিতে আগামীতে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সহ 2 দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আগের চেয়ে আরও বেশি জোরালো করার ওপর জোর দেন শি জিনপিং।
একই অবস্থান ব্যক্ত করে তো লামও চীনের অগ্রযাত্রায় পাশে থাকার অভিপ্রায় জানান। চীন সবসময় বিদেশ নীতির প্রশ্নে ভিয়েতনামের অগ্রাধিকারে থাকে উল্লেখ করে তিনি বলেন, তার দেশ বরাবরই এক চীন নীতির পক্ষে। সেই সূত্রে তাইওয়ানকে চীনের অংশই বিবেচনা করে ভিয়েতনাম। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।